আমার নাম হচ্ছে রিয়াসাত হোসেন, আমরা সরকারি রিকমেন্ড গাইড। আপনারা যে জায়গাটা এসেছেন এই জায়গাটার নাম হচ্ছে মতি ঝিল, মানে নবাব সিরাজদৌল্লার মাসির জায়গা। ওনার নাম ছিল ঘসিটি বেগম, ভালো নাম ছিল মেহরুন্নেসা বেগম। তবে এটা টোটাল এরিয়াটা হচ্ছে 1050 বিঘে। আপনি বর্তমানে এক কর্নারে আছেন। তবে সর্বপ্রথম আপনাদের নিয়ে গিয়ে একটা গুপ্ত ঘর দেখাবো, তারপরে বাকি হিস্ট্রিগুলো বলবো। তবে তার আগে বলে দিই, নবাবের দেশে এসেছেন, অরিজিনাল নবাবের জায়গায় ঢুকেছেন। আপনাকেই বলে একটু নিজেকে নবাব ফিল করে নেবেন, আর আপনারা নিজেকে বেগম ফিল করে নেবেন, আর তুমি শাহজাদা ফিল করবে। এই আমার সাথে ঘুরবে। এই গুহা যার মধ্যে সৈনিকরা থাকতেন, চলুন দেখায়। এই দেখুন গুপ্ত গুহা, এখানে সৈনিকরা থাকতেন। মুর্শিদ কুলি খা নির্মিত সেই শিব মন্দির দেখছেন আপনারা। গুড মর্নিং বন্ধুরা, আমি দীপক। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ উড়ানে আপনাদের স্বাগত। আজ আমার সঙ্গে রয়েছে দাদা মোহাম্মদ রিয়াসাত হোসেন। মোহাম্মদ রিয়াসাত হোসেন, উনি সরকারি গাইড এই মুর্শিদাবাদ জেলার নবাব প্যালেস সহ যে সমস্ত দর্শনীয় স্থান, অল মুর্শিদাবাদের গাইড। তো উনি আমাদের আজকে ঘুরিয়ে ঘুরিয়ে মুর্শিদাবাদের অনেক ইতিহাস বলবেন। তো বন্ধুরা সঙ্গে থাকুন এবং ভিডিওটি শেষ অবধি দেখুন। সঙ্গে আজ আমার পরিবার রয়েছে, আমার বোন, মা, সকলে। সঙ্গে থাকুন বন্ধুরা, চলুন আমরা সামনে গিয়ে দেখাই আপনাদের। মুর্শিদাবাদে যতগুলো জিনিস দেখেছেন বা দেখবেন, তার মধ্যে সবচেয়ে আশ্চর্যজনক জিনিস হচ্ছে দেখুন এইটিকে বলা হয় গুপ্ত ঘর। এই ঘরটার কোনো দরজা জানলা কিছু নেই। এটা লম্বায় 65 ফুট, উচ্চতায় 12 ফুট, আর চওড়ায় 20 ফুট। এটা চতুর্দিকে প্রাচীর, ওপরে ছাদ। এখন ভেতরটা কি বা কিসের জন্য তৈরি আজ পর্যন্ত জানা যায়নি। তবে লোকের ধারণা যে ঘসিটি বেগমের প্যালেস থেকে এখানে কোনো সুড়ঙ্গ পথ আছে, ওখান থেকে এসে এখানে ধনরত্ন রাখতেন। তাই ইংরেজদের এই ধারণা ছিল, কারণ ইংরেজরা একবার করার পর, মানে দখল করার পর, প্রত্যেকটা নবাবী প্যালেসে লুট করেছেন। তবে প্রত্যেক জায়গায় কিছু না কিছু পেয়েছেন। তবে ঘসিটি বেগমের প্যালেসে কোনো কিছুই পাননি। ওনাদের ধারণা ছিল, যেহেতু আলিবর্দীর বড় মেয়ে, বাংলার নবাবের বউ, যার স্বামীর মুক্তোর ব্যবসা ছিল, যে 1050 বিঘে জায়গার মধ্যে একটা ছোট্ট রাজপ্রাসাদ তৈরি করতে পারে, তার তো সোনা দানা টাকা পয়সা হওয়া দরকার। কোথায় গেল? নিশ্চয়ই এটার ভেতরে লুকানো আছে। এই চিন্তা করে এক ইংরেজ সাহেব এখান থেকে কামান ফিট করে চার্জ করে। কামান চার্জ করাতে এইটুকুই ক্ষতি হয়, তবে শোনা যায় যে সাহেব কামান চার্জ করেছিলেন, উনি মুখ থেকে রক্ত উঠে এইখানেই মারা যান, মানে স্পট ডেড। তারপর থেকে আর এটার প্রতি কেউ ভাঙার চেষ্টা করে না, এইরকমই পড়ে আছে। আমার ব্যক্তিগত ধারণা বলছি টোটালি এটা বক্সের মতো। তবে কামান চার্জ করার পর আপনার 4 ফুট প্রায় ঢুকে গেছে। যখন ফুটো পাওয়া যায়নি, তখন ভেবে নিতে হবে যে মাটি লেভেল করে পুরোটাই সলিড, যদি কিছু থাকে আন্ডারগ্রাউন্ড। আমার ব্যক্তিগত ধারণা তলায় আছে। আচ্ছা, এই বাউন্ডারিতে মোট 5টি সমাধি আছে, 4টে ভেতরে, একটি গেটের বাইরে। এই ফার্স্টের সমাধিটা হচ্ছে নবাব নওয়াজেশ মোহাম্মদ খান। ইনি ছিলেন ঘসিটি বেগমের স্বামী, নবাব আলিবর্দীর বড় জামাই। ইনি বাংলার নবাব ছিলেন। বাংলা বলতে তখন অবিভক্ত বাংলা, পুরো বাংলার দায়িত্বটা এনাকে দেওয়া হয়েছিল। তার কারণ আলিবর্দী হচ্ছে 3টে স্টেটের নবাব, বাংলা, বিহার, উড়িষ্যা। এবং আলিবর্দী যখন নবাবি পান, তখন বর্গীদের খুব উৎপাত ছিল। তো উনি বর্গীদেরকে শায়েস্তা করতে ব্যস্ত ছিলেন। তো কে চালাবে? বড় জামাই এবং বড় ভাইয়ের ছেলে, ওনাকেই পুরো বাংলার দায়িত্বটা দেওয়া হলো, এবং তার সাথে সাথে 3টে স্টেটের রাজধানীর দায়িত্বটাও দেওয়া হলো। কিন্তু তখনকার দিনে বাংলার রাজধানী কোথায় ছিল জানা আছে?
আমি বলে দিই, বাংলার রাজধানী ছিল ঢাকা, আর 3টে স্টেটের রাজধানী হচ্ছে মুর্শিদাবাদ। তো ঢাকায় ইনি থাকতেন, তবে মুর্শিদাবাদ থেকে যখন দেখভাল করার এক্সট্রা দায়িত্ব দেওয়া হলো, তখন তো ওনার একটা নিজস্ব জায়গা দরকার। তখন উনি এই জায়গাটাকে চয়েস করে বানালেন। এক কথায় বলা চলে মতিঝিলের প্রতিষ্ঠাতা নবাব নওয়াজেশ মোহাম্মদ খান। মাঝেরটা হচ্ছে ইকরামউদ্দৌলা ঘাসেটি বেগম, যাকে পুষ্পপুত্র নিয়েছিলেন। ইনি হচ্ছেন নবাব সিরাজউদ্দৌলার আপন ভাই। ইনি কিন্তু সিরাজ নবাব হওয়ার 1-1.5 বছর আগেই হঠাৎ বসন্ত রোগে মারা যান। আর বাইরেরটা হচ্ছে ইকরামউদ্দৌলার নার্স, মানে ইকরামউদ্দৌলাকে যে মানুষ করেছিলেন দাইমা। আর এটা হচ্ছে শামসের আলী খান, নওয়াজেশ মোহাম্মদ খানের প্রধান সেনাপতি ছিলেন। এটা হচ্ছে মসজিদ। এটা যখন ঝিল কাটানো হয় একই সময় এটাও তৈরি হয়েছিল। তবে এই জায়গা পুরো নির্মাণ হয় আপনার ইংরেজি 1750, হিজরি 1163 সনে। এই মসজিদ আজও রানিং আছে। আপনার 5 টাইম নিয়ম মতো নামাজ হয়। এগিয়ে আমরা দেখতে পাচ্ছি মতিঝিল, সেই সুবিখ্যাত মতিঝিল। এবং মতিঝিলের ঠিক অপোজিটে আমরা দেখলাম এটা কি মসজিদ? কাটরা মতিঝিল জামা মসজিদ। তো মুর্শিদাবাদের ইতিহাস জানতে সঙ্গে থাকুন এবং ভিডিওটি শেষ অবধি দেখুন। এই হলো সেই মতিঝিল। মতিঝিলের হিস্ট্রি শুনুন দাদার মুখ থেকে। এই সামনে যে বিশাল জলা দেখছেন এটারই নাম মতিঝিল। এই ঝিলটা হচ্ছে 750 বিঘে জমির উপরে। এটা ঠিক উল্টো ইংরাজির ইউ আকৃতি বা ঘোড়ার খুঁড়ের মতো। এই দেখুন এখান থেকে স্টার্ট, একই মেজারমেন্টে ঝিলটা ঘুরছে। বহুদূর নিয়ে টার্ন নিয়ে ঘুরে আমরা যেখানে গাড়ি রেখেছি তার ঠিক অপোজিটে ঝিল শেষ। মানে এখান থেকে স্টার্ট, ওই পুরো ঘুরে ওই পাশ দিয়ে ওইখানে শেষ ইউ আকৃতি। এই যে মিডিলে গাছপালাগুলো দেখছেন এটা প্রায় 300 বিঘের স্থল। এই স্থলের শেষ প্রান্তে ছিল ঘাসেটি বেগমের প্যালেস। প্যালেসটার নাম সিংহি দালান। গৌড় থেকে বহুমূল্য পাথর নিয়ে এসে হিরে মুক্তোর কাজ করে বেশ সৌন্দর্য করে প্যালেসটা তৈরি করেছিলেন। প্যালেসটা নেই, ধ্বংস, গেলে ভিতটা পাওয়া যায়। ওই প্যালেসে ওনারা থাকতেন, আর এটা হচ্ছে ওনাদের গার্ডেন। এখানে বেড়াতে বা নামাজ পড়তে আসতেন। তবে এই ঝিলটা কাটানোর উদ্দেশ্য হচ্ছে যে হঠাৎ কোনো শত্রু 3 দিক থেকে ওনার বিল্ডিং যাতে আক্রমণ করতে না পারে, এই উদ্দেশ্যে কাটানো। বা তখনকার দিনে এমন কোনো গোলাবারুদ ছিল না যে এই রেঞ্জ পার করতে পারে, মানে গাদা কামানের রেঞ্জ মেপে তৈরি। তবে এটা অ্যাকচুয়ালি কোনো এক সময় গঙ্গার পরিত্যক্ত খাল ছিল। নবাবের টাইমে এটাকে সেভ করে কাটিয়ে নেওয়া হয়েছে। তবে এই জলাশয়টা মতিঝিল নাম হওয়ার কারণ হচ্ছে নওয়াজেশ মোহাম্মদ খান বাংলার নবাব ছিলেন। তার সাথে সাথে ওনার একটা বিজনেস ছিল কি, সমুদ্র থেকে ডুবুরি নামিয়ে ঝিনুক খোঁজাতেন। সে থেকে মতি বা মুক্ত পেতেন। যেগুলো অপুষ্ট ঝিনুক বা ছোট ঝিনুক পেতেন, জ্যান্ত নিয়ে সেখানে ছেড়ে দিতেন। সেগুলো পুনরায় সমুদ্রের মতো বড় ঝিনুক হয়ে ওর ভেতর থেকে মতি বা মুক্ত পাওয়া গিয়েছিল। সেই মতি বা মুক্ত নবাব আলীবর্দী খাঁকে প্রেজেন্ট করা হয়। উনি সেই মতি বা মুক্ত পেয়ে খুব খুশি হয়েছিলেন। পরে এই জায়গাটার উনি নাম দেন মতিঝিল। এই ল্যান্ডটারে ঠিক কর্নারে যেখান থেকে ঝিলটা ঘুরছে, যে দূরে তাল গাছ দেখতে পাচ্ছেন, ওই গাছটার ঠিক পাশে নবাব সিরাজউদ্দৌলার পর মীর জাফর যখন নবাব হয়েছিলেন তখন এখানে 12টা দরজা দিয়ে একটা বিল্ডিং তৈরি করেছিলেন। ওই বিল্ডিংটার নাম দিয়েছিলেন বারোদুয়ারি। তারপরে ব্রিটিশ শাসনকর্তা হিসেবে লর্ড ক্লাইভ আসেন। এই বিল্ডিং এ ওনাদেরকে থাকতে জায়গা দেওয়া হয়। পরে এই বিল্ডিংটা অফিস হয়ে যায়। পরে এই বিল্ডিংটার নাম হয়ে যায় ক্লাইভ বিল্ডিং, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফার্স্ট গভর্নমেন্ট হাউস ইন্ডিয়ার মধ্যে এইখানেই হয়েছিল। মানে লর্ড ক্লাইভ দেওয়ানি লাভটা 1765-তে বাংলায় যে দেওয়ানি লাভটা পেয়েছিলেন সেটা এখানেই পেয়েছিলেন। ওটাও ধ্বংস। এখন বর্তমানে এই দ্বীপটার ভেতরটাই হচ্ছে নিউ পার্ক, ইকো পার্ক। বোঝা গেল? এই জায়গাটিকে বলা হয় কাটরা মসজিদ। বাংলা, বিহার, উড়িষ্যার ফার্স্ট নবাব মুর্শিদ কুলি খাঁর সমাধিস্থল এবং মসজিদ, এবং তার সাথে সাথে একটা শিব মন্দিরও পাবো। তবে আমরা যে সাইড দিয়ে ঢুকছি এটা হচ্ছে মসজিদের ব্যাক সাইড। মসজিদের ব্যাক সাইড কোন দিক হয় জানা আছে? পশ্চিম দিক। আর ফ্রন্ট সাইড হয় পূর্ব দিক। তবে এখন ব্যাক সাইডটা হয়ে গেছে ফ্রন্ট সাইড, আর ফ্রন্ট সাইডটা হয়ে গেছে ব্যাক সাইড, কারণ এই মেন রোডটা হয়ে যাওয়ার জন্য। তবে আমরা দুই সাইডে দুটো মিনার পাচ্ছি। এই মসজিদের 4 কোণে 4টে মিনার ছিল। সামনেকার দুটো হাইটে ছোট, পেছনকার দুটো হাইটে বড়। তবে এই মিনারগুলোর কাজ হচ্ছে
মসজিদগুলি এক একটা মিনারে উঠে একনলা দূরবীনের সাহায্যে এক একটা নদী বন্দর দেখতে, কোন জাহাজ আছে, শত্রু জাহাজ আসছে কি মেট্রো জাহাজ আসছে কি ব্যবসায়িক জাহাজ আসছে, এইগুলো দেখতে। কোন নদীটা কোথায় আছে? নদীটা কোথায় আছে? পদ্মা নদী এখানে দেখা যেত? দেখা যেত। আচ্ছা আচ্ছা। আর এর উপরে ওঠার জন্য আপনার সিঁড়ি আছে, সিঁড়িতে কোনো গার্ড নেই। দর্শকরা ভিড় করে উঠতে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায়, এর ফলে দর্শকদেরকে অ্যালাউ করা হয় না ভেতরে। তবে ওই যে মাঝে মাঝে যে ফাঁকা দেখতে পাচ্ছেন, এগুলোতে এই এলাকার নজর দেওয়ার জন্য সিকিউরিটি পাহারা থাকে। আর এই যে উপরকার ঘরগুলো দেখছেন, এই ঘরগুলো ছিল তখনকার দিনে মাদ্রাসা, হাই স্কুল। 700 স্টুডেন্ট এখানে থাকা খাওয়া প্লাস পড়াশোনা করতো নবাবী খরচে। কিভাবে করতো আমি ভেতরে নিয়ে গিয়ে বলবো। কোন নবাব করে তৈরি? মসজিদ কুলি খা। আর নিচেকার ঘরগুলো ছিল তখনকার দিনে অতিথিশালা। তখন বিদেশি মেহমান যারা আসতো তাদেরকে হোটেল ফোটেল লজফজ ছিল না, তো এইসব ঘরে থাকতে দেওয়া হতো। তবে তখনকার লোকের হাইট খুব বেশি ছিল, 6 ফুট 7 ফুট হাইট ছিল। তবে গেটগুলো ছোট করা হতো, কারণ মসজিদ মন্দিরে যেতে গেলে শ্রদ্ধাভাবে যেতে হয়। আমরাও যাব, নাহলে কপাল ফেটে যেতে পারে। ঠিক। চলুন বন্ধুরা, দেখায় আপনাদের সেই সুবিখ্যাত কাটরা মসজিদ। এবং শুনছেন তো দাদার মুখে সমস্তটাই, উনি খুব ভালো বলছেন। এবং আগামী দিনে আমি আনবো ভিডিও অনেক নতুন নতুন টপিকের ওপর। তো অবশ্যই থাকুন সঙ্গে। আমরা ঢুকছি কাটরা মসজিদে। এটা হচ্ছে মূল মসজিদ। এই মূল মসজিদটা যাতে ড্যাম্প হয়ে বসে না যায়, তার জন্য এই গুহাগুলো তৈরি। তবে এই গুহাগুলোর আরেকটা কাজ আছে, হঠাৎ কেউ আক্রমণ করতে পারে। প্রত্যেকটা গুহাতে দুটো একটা করে গুপ্ত সৈন্য লুকিয়ে থাকার মতো ব্যবস্থা আছে এগুলোতে। তো বন্ধুরা, আসেন দেখবেন এই মসজিদের নিচে যে গুহাগুলো রয়েছে, এখানে গার্ড থাকতো যাতে করে শত্রুরা হঠাৎ আক্রমণ করলে সেটা প্রতিহত করা যায়। শুনলেন তো, এই উপরের ঘরগুলো ছিল মাদ্রাসার, এবং গেস্ট আসলে ওই নিচের ঘরগুলোতে রাখা হতো। এই সেই গুহা যার মধ্যে সৈনিকরা থাকতেন। চলুন দেখায়। এই দেখুন গুপ্ত গুহা, এখানে সৈনিকরা থাকতেন। বিশাল প্রাঙ্গণ কাটরা মসজিদের। আর একটু বলি, এই যে উপরকার ঘরগুলো বললাম মাদ্রাসা, হাই স্কুল। 700 স্টুডেন্ট যে থাকতো, 700 স্টুডেন্টকে ট্র্যাগল করতে গেলে টিচার্স দরকার। টিচার্সরা কোথায় থাকবে? ওই যে সাদা বিল্ডিংটা দেখছেন, ওটা হচ্ছে টিচার্স রুম। তবে 700 স্টুডেন্টকে ট্র্যাগল করতে গেলে ঘন্টায় টিচারদেরকে রাউন্ড দিতে হতো। কিভাবে দিত দেখুন, ওইখান থেকে ঢুকলে পুরো রেড রাউন্ডে ঘুরতে 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 ওইখানে পৌঁছে যেত। তার নমুনাটা যদি দেখতে চান তাহলে একটু উপরে উঠতে হবে। তবে এখন যুগের হাওয়া খারাপ, কে কোন ধারে ঢুকে নোংরামো করে, ওই জন্য মিডিলে গ্রিল করে দিয়েছে যাতে ওই সাইডটা না যেতে পারে। একটু উপরটা দেখে নেন, আপনারাও দেখে নিন। তার মানে টিচার্স যারা ছিলেন ওই সাদা বিল্ডিং থেকে ওই ভেতর ভেতর যেতেন, এবং এটা প্রত্যেকটা ঘরে তখন মাদ্রাসার রুম ছিল। স্টুডেন্টরা এখানে পড়াশোনা করতেন। টিচার্স শুনলেন তো, 700 স্টুডেন্টকে পড়াতেন। তো এইভাবে ঘুরে ঘুরে, যদিও এখন ভগ্নপ্রায়, কিন্তু একই রকম ডিজাইনের ছিল। এবং টিচাররা ঘুরে ঘুরে পুরো মাদ্রাসা স্টুডেন্টদের কভার করতেন সেই সময়। আর টিচার্সরা থাকতেন ওই সাদা রুমটাতে। হচ্ছে সেই মসজিদের বিল্ডিং, আর এখানে নামাজ পড়া হতো সেই সময়। দেখুন, এক একটা খোপ এক একটা ভাবে ডিজাইন করা আছে। এখানে 2000 পিস আসন করা আছে, মানে জায়নামাজ করা আছে। মসজিদ পরীক্ষার টাইমে 2000 লোক রেগুলার নামাজ পড়বে। তবে 5 টাইম যে নামাজ পড়তো, রোদ বৃষ্টি ঝড়ের ব্যাপার আছে, এগুলোকে রক্ষা কিভাবে করবে? এই যে কড়াগুলো দেখতে পাচ্ছেন,
এগুলোতে সামিয়ানা টাঙানো হতো। আর সামিয়ানা টাঙানোর পর মেঘলা দিনে কি হয়, অন্ধকার হয়ে যায়, তখন তো ইলেকট্রিক ছিল না, কিভাবে আলোকিত করবে? এই যে স্কোয়ার স্কোয়ার খোপগুলো দেখছেন, এগুলোতে বেলজিয়াম কাঁচ এমনভাবে সেটিং করা ছিল যে ওয়েদারকে কালেকশন করে ভেতরটা ডিম করে দিত, মনে হচ্ছে লাইট জ্বলছে ভেতরে আছে। ভাবলো তো এখন মনে হচ্ছে তখনকার দিনে পৌঁছে গেলাম। হ্যাঁ বন্ধুরা, আমরা সেই তখনকার দিনে মানে এই যে খোপগুলো দেখছেন, এই খোপগুলো দেখছেন, এগুলোতে বেলজিয়াম কাঁচ লাগানো থাকতো এবং ওই যে কড়াগুলো দেখছেন উপরে কালো কালো, এই কড়া দিয়ে পুরো সামিয়ানা লাগানো থাকতো এর উপরে, এবং নামাজিরা এখানে নামাজ পড়তেন। শুনলেন তো 2000 আসন এখানে নামাজের জন্য রাখা হতো, এবং এই উপরে তাঁবু টানানো থাকার জন্য এই বেলজিয়াম কাঁচ, এখানে যেগুলো বেলজিয়াম কাঁচ থাকতো তাতে আলো পড়ে পুরো এলাকাটাকে আলোকিত করে তুলতো এবং ঝলমল করতো। বুঝতে পারছেন? ফিল করুন জাস্ট, ওয়াও। মসজিদ দেখতে পাবো, একটা হচ্ছে 5টা গুম্বুজের মসজিদ, আর একটা হচ্ছে 3টে গুম্বুজের মসজিদ। আমরা মতিঝিল দেখলাম 3টে গুম্বুজের মসজিদ, এটা হচ্ছে 5টা গুম্বুজের মসজিদ। মুর্শিদাবাদে 1897 সালে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল। এই ভূমিকম্পে মিডিলের 3টে ভেঙে গেছে, 2 সাইডের 2টো রয়ে গেছে। মানে ওইটা একটা রয়েছে আর এই একটা রয়েছে, আর মাঝে 3টে ভাঙা, 3টে ভেঙে গেছে। 5 গম্বুজ ছিল এটা। আর এই যে জাফরিটা দেখছেন, ওই জাফরিটা তখনকার দিনের জাফরি। এই জাফরিতে যে ডিজাইন দেখতে পাচ্ছেন, এতে সোনার জড়ি বসানো ছিল, বাইরে ছিল বেলজিয়াম কাঁচ। ভেতরকার লোক বাহিরকার লোককে দেখতে পেত, কিন্তু বাহিরকার লোক ভেতরকার লোককে দেখতে পেত না। তবে এই মসজিদ কুলিখার জীবনী আছে, আমি একটু শর্ট টাইম আছে, আপনাদেরকে অত বলছি না। তবে মুর্শিদ কুলিখা হচ্ছেন ব্রাহ্মণ ঘরের সন্তান। উনি শেষ জীবনে এই মসজিদটা তৈরি করেন। 1723 থেকে 25-এর মধ্যে মুরাদ ফরাজকে দিয়ে এই মসজিদটা তৈরি করেছিলেন। তবে ওনার একটা উদ্দেশ্য ছিল, উনি নবাবি পাওয়ার জন্য অনেক গরিব মানুষকে অত্যাচার করেছেন, অনেকের প্রাণ নিয়েছেন উনি নিজেকে মনে করেন। এর জন্য যেসব মুসল্লিরা এই মসজিদে নামাজ পড়তে আসবে যাবে, তাদের চরণ ধুলে যাতে আমার সমাধির উপরে পড়ে, এবং ওনার আদেশ অনুসারে সিঁড়ির নিচে সমাধিটা কোথায় আছে আমরা একটু দেখে নেব। আচ্ছা, মুর্শিদ কুলিখা ব্রাহ্মণ সন্তান ছিলেন, এবং যতটুকু জানা যে মানে ওনাকে ওনার উপর ঔরঙ্গজেবের কাছে নিজে স্বেচ্ছায় মুসলিম ধর্ম গ্রহণ করেছিলেন। ওনার উপর কি অত্যাচার করা হয়েছিল তখন? হিন্দুরা কি, হিন্দু পণ্ডিতরা কি অত্যাচার করতো? ওনাদের জাতিতে ওনাকে মেনে নেয়নি। কিসের জন্য? কারণ আগে বাচ্চা বয়সে মানুষ কেনা বেচা হতো, মানে কি তো কাজকর্ম করার লেগে। তো এক মুসলমান হাজি সাহেবের কাছে উনি বিক্রি হয়ে যান। তো যে হাজি সাহেব উনি কিনে নিয়ে গেছেন, উনি মারা যাওয়ার পর ওনার ছেলেরা ওনাকে আজাদ করে দেন, যে তুমি আমার বাবার গোলাম ছিলে, বাবা মারা যাওয়ার পর তোমাকে আজাদ করে দিলাম, তুমি যদি বাড়ি ফিরে যেতে চাও তুমি স্বেচ্ছায় যেতে পারো। তো উনি পিতৃ পরিচয় পেয়ে বাড়ি ফিরে আসেন। যেহেতু উনি মুসলমান ঘরে খেয়ে মানুষ হয়েছেন, বড় হয়েছেন, তখন জাতিভেদটা ছিল, ওনার জাতিতে ওনাকে উঠতে নেয়নি। উনি মনের দুঃখে আবার বাড়ি থেকে বেরিয়ে গিয়ে ঔরঙ্গজেবের বাড়িতে পাহারাদার হিসেবে চাকরি পান। ওনার বাড়ি কোথায় ছিল মুর্শিদ কুলিখার? দাক্ষিণাতে। দাক্ষিণাতের লোক। কি নাম ছিল তখন? সুদর্শন মিশ্র। বাবার নাম হচ্ছে দর্পনারায়ণ মিশ্র, ব্রাহ্মণ। এর অনেক জীবনী আছে, আপনাদের টাইম শর্ট। হ্যাঁ বন্ধু, সময় কম, দাদা সংক্ষেপে বলছেন। চলুন আমি একটু ঝাঁপিটা আপনাদের দেখাই। মানে ওই যেটা বললেন ওনারা, ভেতর থেকে সোনার পাত, হিরে জহরাত যা, সেই গেটটা মানে ঝাঁপড়ি দেখায় আপনাদের।
পাচ্ছেন আর্চ এবং সাইডের যে আর্চ, এর মধ্যে কিন্তু ওই গম্বুজটা টিকে আছে। তখনকার দিনে মানে কোনো পিলার নেই, কিছু ছিল না। তখনকার দিনে মেটেরিয়ালস ব্যবহার হতো চুনসুকি মাস্ট, এটাকে পচানো হতো। তারপরে শোনা যায় চিটে গুড়, মধু, ডিমের সাদা ভাগ, পিচ খয়ের, অনেক রকম ফলের আঠা, তারপরে অনেক রকম ডালের ডাস্ট গুঁড়ো, এগুলো দিয়ে একটা পেস্ট তৈরি করা হতো। এর জন্য এত হার্ডি হতো। 300 বছরের স্ট্রাকচার। খিলান ডিজাইন, মধ্যে কোনো পিলার নেই, খিলান ডিজাইন, যদিও এখন ধ্বংসপ্রাপ্ত। জাস্ট আচ্ছা, উনি আমার মা আর আমার বোন, আমরা একসঙ্গে এসেছি আজ মুর্শিদাবাদের বিশেষ যে স্থানগুলি রয়েছে, দ্রষ্টব্য স্থান, ঐতিহাসিক স্থান, নবাবী আমলের, সেগুলো এক একে ঘুরছি। তো সঙ্গে থাকুন বন্ধুরা, এবং ভিডিওটি। এইটা হচ্ছে মসজিদের ফ্রন্ট সাইড। এই যে পিলার সোজা করে দেখছেন, এই সোজা করেছিল নেটের জাফরি করা। যেসব নমাজেরা যেহেতু আসতো নমাজ পড়তে, তাদের চরণ ধুলে ওনার সমাধির উপরে পড়তো। নেটগুলো কেটে গিয়েছিল, অনেকে হোঁচট খেয়ে পড়ে যায়, অনেক মা বোনদের কাপড় চাপড় ছিঁড়ে যায়, জুতো ফুতো ছিঁড়ে যায়। এইসব দৃশ্য দেখে গভর্নমেন্ট থেকে ছাদটাকে বাঁধিয়ে দিয়েছে। আমরা সমাধিটার নিচে গিয়ে দেখব। এই হচ্ছে বাংলা, বিহার, উড়িষ্যার ফার্স্ট নবাব মুর্শিদ কুলি খাঁর সমাধি। ওনার সমাধির উপরে কোষ্ঠী পাথরের উপরে টাইটেল, পদবী, নাম লেখা ছিল এবং সোনার জড়ি করা চাদর ছিল। এগুলো সব ছড়িয়ে গেছে। সেন্ট্রাল গভর্নমেন্ট নেওয়ার পর ছাদটা বাঁধিয়ে দিয়েছে, আর এখানে গ্রিল করে তালা লাগিয়ে দিয়েছে যাতে সমাধিটা কেউ ক্ষতি না করে। এই মুর্শিদ কুলি খাঁ ছিলেন ব্রাহ্মণ ঘরের সন্তান। উনি ঔরঙ্গজেবের কাছে নিজে স্বেচ্ছায় মুসলিম ধর্ম গ্রহণ করেছিলেন এবং শেষ জীবনে এই মসজিদটা তৈরি করেন। এবং এই মসজিদটা তৈরি করার পর উনি একটা শিব মন্দিরও তৈরি করেন। ওনার চিন্তাধারা ছিল যে ধর্ম সব এক, যে যেরকম নিষ্ঠাভাবে ডাকতে পারে, তবে ধর্মের ভেদাভেদকে নিয়ে আসে। এক হচ্ছে মৌলবী আর এক হচ্ছে পুরোহিত, আর এখন নিয়ে আসছে রাজনীতি। হ্যাঁ হ্যাঁ, এটা মুর্শিদ কুলি খাঁ তৈরি। মানে উনি একদিকে যেমন এই কাটরা মসজিদ তৈরি করেছিলেন, তারই একই প্লটে বাউন্ডারির মধ্যে উনি শিব মন্দিরও তৈরি করেছিলেন। কারণ উনি একজন নিজে ব্রাহ্মণ হিন্দু ছিলেন প্রথম অবস্থায়, এবং গল্প তো শুনলেন কিভাবে উনি শেষ অব্দি মুর্শিদ কুলি খাঁ হয়ে। এর অনেক বড় হিস্ট্রি, ইতিহাস আছে। সময় করে একদিন আপনাদের দেখাবো এই হিস্ট্রি। চলুন দেখি শিব মন্দির। সম্রাট মুর্শিদ কুলি খাঁর নির্মিত শিব মন্দির। ওম নমঃ শিবায় নমঃ, শিবায় নমঃ, শিবায় নমঃ। মুর্শিদ কুলি খাঁ নির্মিত সেই শিব মন্দির দেখছেন আপনারা, যেটি কাটরা মসজিদের ভেতর অবস্থিত। আপনারা দেখলেন কাটরা মসজিদ, ইতিহাস শুনলেন, এবং এই শিব মন্দির উনি তৈরি করেছিলেন, আর সাথে এই কাটরা মসজিদ। জাস্ট ওয়াও! কত না ইতিহাসের সাক্ষী এই মুর্শিদাবাদ। ডাচ, পর্তুগিজ, ফরাসি, ইংরেজ সহ এই মুর্শিদাবাদে রাজত্ব করেছেন একাধিক মুসলিম সম্রাট, নবাব, এবং অনেক প্রাচীন ইতিহাস রয়েছে মুর্শিদাবাদে। একে একে আমি চেষ্টা করব তুলে ধরার। তো যারা এখনও আমার
ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল উড়ান সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আশা করি সঙ্গে থাকবেন। চলুন সামনে এগিয়ে যাই আমরা। এখনো মির্জাপুর জেনারেশনরা জীবিত, কেউ আমার মতো গাইড করছে, কেউ টোটো চালাচ্ছে, কেউ ঘোড়া গাড়ি চালাচ্ছে। আপনি কোদের মধ্যে পড়েন? হ্যাঁ, আপনি কোদের বংশের মধ্যে না, আপনি পড়েন না। তবে এদের কাছে যখন গাইড শুনবেন, মির্জাপুর ফেভারে গাইড মানে নবাব পরিবারকে দোষ দিয়ে গাইড। আরেকটা হচ্ছে লোক প্রচলিত গল্প। ধরেন আপনার কাছে কিছু শুনলো, আমার কাছে কিছু শুনলো, তো মাঝে তো কিছু জানেন, তার পেটে কিছু নেই, তাকে ওই উল্টো পাল্টা রং মিশিয়ে কিছু ইনকাম করে খেতে হবে। এই একটা গাইড। আরেকটা হচ্ছে প্রকৃত শিক্ষা অর্জন করে নিজস্ব নলেজ লাগিয়ে গাইড, সেই হাতটা খুব ভালো নেই। ওই জন্য ইতিহাসটা বিকৃত হয়ে যায়। ওই জন্য আমরা 3 রকমের গাইড কিন্তু মুর্শিদাবাদে পাবেন। তো আমি দাদার ফোন নম্বর দিয়ে দেবো কমেন্ট বক্সে এবং লিঙ্কে। আপনারা অবশ্যই মুর্শিদাবাদের দাদাকে ফোন করে নেবেন, উনি খুব ভালো বোঝাচ্ছেন এবং যে পারিশ্রমিকটা উনি নেন সেটা কত নেবেন উনি স্পট অনুযায়ী হয়, ফোন করে সেটা জেনে নেবেন দাদার সঙ্গে। সুখ নিধি রাধে যদি প্রীতি হয় সুজনে, প্রেম সুখ নিধি রাধে মজিলে ভালোবেসে ভালো হবার আসে, দিলে 16 আনা কলঙ্ক অবশেষে, নবীন প্রেমেতে ব্রতী হলে সখী সম্প্রতি, কেউ তোমারে বলে দেয় নাই কিশোরী, সে প্রেমের পদে পদে বাধাই আছে, যার জন্যে গাথিলে